আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে 13তম অধ্যায় আছে ওই 13তম অধ্যায় নিয়ে। 13তম অধ্যায়ের নাম হলো খাদ্য ও পুষ্টি। তো আজকে আমরা খাদ্য ও পুষ্টি যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি চেষ্টা করব সম্পূর্ণ আলোচনা করার। তো দেখো আমরা শুরু করি। খাদ্য ও পুষ্টি এই অধ্যায়ে মূলত তোমরা বিভিন্ন কিছু জানতে পারবা। তোমরা বিভিন্ন পুষ্টিগুণ জানতে পারবা, তারপরে বিভিন্ন ভিটামিনের কাজ জানতে পারবা এবং সেগুলার যে ব্যবহার, মানে কোথায় কোথায় আমাদের শরীরে কীরকম ব্যবহার হলে শরীরে আমাদের উপকার হয়, এগুলো ছাড়া আমাদের শরীরে কি হয়। তাছাড়া বিভিন্ন খাদ্যের উপাদান সম্পর্কে জানতে পারবা, আমিষ, প্রোটিন, শর্করা, ভিটামিন, খনিজ লবণ, পানি, এগুলার কাজ জানতে পারবা। এগুলার কোন ফলমূল বা কোন কোন খাবারের মধ্যে কোন ভিটামিন থাকে, শর্করা থাকে, আমিষ থাকে, কতটুকু থাকে, এগুলো সবই জানতে পারবা। এবং তোমরা আমিষ নির্ণয় করতে পারবা একজন ব্যক্তির কতটুকু আমিষ প্রয়োজন হয়, কতটুকু প্রোটিন প্রয়োজন হয়, কতটুকু শর্করা প্রয়োজন হবে, এগুলো তোমরা নির্ণয় করতে পারবা। তো এগুলাই তোমরা জানতে পারবা এই অধ্যায় থেকে। এই অধ্যায়টা বোঝার তেমন কিছু নাই, শুধু তোমরা কয়েকটা জিনিস একটু ভালো করে বুঝলেই হবে, বাকিগুলো তোমরা যদি মুখস্থ করো তাহলে একবার ইজি। তো দেখো আমরা শুরু করি। বর্তমানে পৃথিবীতে বাস করছে লাখ লাখ বিভিন্ন জাতের প্রাণী। এদের আকার আকৃতি ও বৈশিষ্ট্য যেমন ভিন্নতর তেমন বিচিত্র এদের জীবনধারা, স্বভাব, খাদ্য ও খাদ্যগ্রহণ পদ্ধতি। দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অপরিহার্য। অতএব মানবদেহকে সুস্থ সবল রাখার জন্যও খাদ্য অপরিহার্য। খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহকে সুস্থ রাখার পূর্বশর্ত। আমিষ, শর্করা, তেল, চর্বি ইত্যাদি জৈব যৌগ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, আর এই সকল খাদ্য থেকে আমরা পুষ্টি পাই। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয় পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। আর এই খাদ্য থেকে আমরা অর্থাৎ জীব পুষ্টি লাভ করি। তো এখানে দেখো কি বলছে, এখানে খাদ্যের যে একটা সংজ্ঞা ওইটা কিন্তু দেওয়া হচ্ছে। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের গঠন, জীবের ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সহায়তা করে। দেখো খাদ্য বিভিন্ন উপাদান রয়েছে, যেমন আমিষ, শর্করা, তেল, চর্বি, এগুলা জৈব যৌগ হিসেবে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এর মধ্যে যে চর্বি রয়েছে এটা আমাদের শরীরে তাপ উৎপাদন করে। শর্করা আমাদের দেহে শক্তি উৎপাদন করে। আমাদের 60 থেকে 70 ভাগ শর্করা প্রতিদিন আমাদের দেহের জন্য প্রয়োজন। আর আমিষ আমাদের দেহের বিভিন্ন কাজ করে। তেলও হলো এক প্রকার চর্বি, মানে এক প্রকার তেলও হলো স্নেহ জাতীয় খাবার। তো এখানে এগুলাই বলছে, খাবার ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারবে না। আর আমরা যখন খাবার খাবো তখন আমাদের এর গুণগুলো অবশ্যই জানতে হবে। আর আমরা অবশ্যই আমাদের দেহের জন্য যে সকল খাদ্য প্রয়োজনীয় আমরা সেই সকল খাদ্য গ্রহণ করব। যে দেহের জন্য যে সকল খাদ্য আমাদের প্রয়োজন নেই, অথবা বলতে পারো যে দেহের জন্য আমাদের সেই সকল খাদ্য অনেক ক্ষতি করতে পারে, এই সকল খাদ্য আমরা বাদ দিব। তো এগুলো আর কি আলোচনা করবে। আমাদের দেহের জন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করব। আমাদের দেহে কোনো খাবার যদি ঘাটতি হয় আমরা সেই ঘাটতি কীভাবে পূরণ করব সব কিছু অধ্যায়ে আলোচনা করা হবে। তো দেখো আমরা শুরু করি। পার্ট 1, পুষ্টি ও পুষ্টিমান খাদ্য উপাদান। ইঞ্জিন চালানোর জন্য কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। বলতে পারো এই ইঞ্জিনগুলোর কাজ কি? এই জ্বালানিগুলো পুড়ে শক্তি উৎপাদন করে, আর এই শক্তি যানবাহনগুলোকে গতি দান করে। যানবাহনগুলো চলতে থাকে। মানবদেহকে একটি ইঞ্জিনের সাথে তুলনা করা হয়। অন্যান্য ইঞ্জিনের মতো আমাদের দেহ নামক ইঞ্জিনটি চালানোর জন্য চাই শক্তি। মানবদেহে এই শক্তি কোথা থেকে পায়? খাদ্য আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ করে ও শক্তি যোগায়। খাদ্যের মূল উৎস সজীব দেহ। খাদ্য বলতে মূলত বিভিন্ন যৌগের
খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। এখানে মানুষের দেহকে একটি ইঞ্জিনের সাথে তুলনা করা হয়েছে। একটি ইঞ্জিন যেমন তোমার তেল ছাড়া বা কি বলো তোমরা, অকটেন, ডিজেল এগুলো ছাড়া চলতে পারে না, তেমন মানুষের যে দেহ সেটা কিন্তু খাদ্য ছাড়া চলতে পারে না। আর আমাদের দেহ চালানোর জন্য চাই শক্তি, আমরা খাদ্য থেকে সেই শক্তি পাই। আর খাদ্যের মূল উৎস হলো সজীব দেহ। আচ্ছা, এরপর দেখো, আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে মূলত খাদ্য পাই। খাদ্য বলতে মূলত সেই সজীব উপাদানকে বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এটা আমরা প্রথমে পড়লাম। খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টিদ্রব্য থাকে তা আমাদের দেহে মূলত 3টি কাজ করে। খাদ্যের মধ্যে যে সকল পুষ্টি উপাদান থাকে এইগুলা আমাদের দেহের মধ্যে 3টা কাজ করে। দেখো 3টা কাজ কি কি। জীবের বৃদ্ধি সাধন করে, জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপ শক্তি ও কর্মশক্তি প্রদান করে, রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শরীরবৃত্তীয় কাজ যেমন পরিপাক, শ্বসন, রেচন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। পরিপাকটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, পরিপাকটা আসলে কি জানো? পরিপাক হলো খাদ্য, তোমরা খাদ্যটা খাও, খাদ্য খাওয়ার পরে যখন তোমরা ওই খাদ্যটা আবার ত্যাগ করো, এই যে একটা মধ্যে যে একটা কাজ সম্পন্ন হয়, এটাই হলো পরিপাক, অর্থাৎ হজম বলতে পারো তোমরা, অনেকটা এরকমই। তো এরপর দেখো পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এটা কিন্তু পুষ্টি প্রক্রিয়া। আর পুষ্টি প্রক্রিয়ার মধ্যে কি হয়, খাদ্যবস্তু যখন আমরা খাই তখন এটা পরিপাক হয় এবং যে জটিল খাদ্য উপাদানগুলো আছে ওই জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। আর দেহ কিন্তু সরল উপাদান ছাড়া অন্য কোনো উপাদান শোষণ করতে পারে না। ধরো জটিল উপাদান কিন্তু দেহ সরাসরি শোষণ করতে পারে না। তাই দেখো এটা সামনে আসবে আরো। দেহ এসব সরল উপাদান শোষণ করে নেয়। শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহের সকল অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য পুষ্টি যোগায়। দেহে খাদ্যের এই সকল কাজই পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত। দেখো পুষ্টি প্রক্রিয়াটার অন্তর্গত কি কি আছে। পুষ্টি প্রক্রিয়ায় দেহে কিন্তু তাপ উৎপাদন হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, রক্ষণাবেক্ষণের জন্য নতুন পুষ্টি যোগাচ্ছে। তাছাড়া খাদ্যবস্তু আমরা যখন খাই তখন জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরলে পরিণত হচ্ছে, তারপরে এই সরল খাদ্যটা আমাদের দেহ শোষণ করে নিচ্ছে। এইভাবেই আমাদের দেহে কোষ গঠন হচ্ছে, আমরা আরো বড় হচ্ছি। আর যেখানে ক্ষয়প্রাপ্ত কোষ আছে ওইগুলো পুনর্গঠন হচ্ছে। তো এইগুলোই আসলে এখানে মূলত আলোচনা করছে পুষ্টি প্রক্রিয়ায়। আশা করি তোমরা পুষ্টি প্রক্রিয়া বুঝতে পারছো। দেখো অর্থাৎ পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণ সম্পন্ন যেসব উপাদান যা দেহের শক্তি ও যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম রাখে। কোন খাদ্যে কি পরিমাণ কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য। যেমন সিদ্ধ চালে ৭৯% শ্বেতসার, ৬% স্নেহ পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। দেখো কোন খাদ্যে কি পরিমাণ ও কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য নির্ধারণ করা হয়। তো পুষ্টিমান বা পুষ্টিমূল্যটা আসলে কি, ধরো একটা খাবারের মধ্যে কত প্রকার খাদ্য উপাদান থাকে আর ওইটা নির্ভর করেই কিন্তু পুষ্টিমূল্যের উপর। দেখো সিদ্ধ চালে ৭৯% শ্বেতসার থাকে আর ৬% স্নেহ পদার্থ থাকে, এটা কিন্তু সিদ্ধ চালে। এছাড়া সামান্য পরিমাণ আমিষ ও ভিটামিন ও খনিজ লবণ থাকে। তো এগুলো হচ্ছে পুষ্টিমূল্য। দেখো কি কি আছে সিদ্ধ চালের মধ্যে, এগুলো কিন্তু দেওয়া আছে। ১০০ গ্রাম চালের মধ্যে ৩৪৫ থেকে ৩৪৯ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়।
দেখো 100 গ্রাম চাল থেকে 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সিদ্ধ সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে। অতএব চাল একটি শ্বেতসার জাতীয় পদার্থ। চাল কেন শ্বেতসার জাতীয় পদার্থ? সিদ্ধ চালের মধ্যে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু শ্বেতসারে কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে, আর এই কারণেই চাল কিন্তু শ্বেতসার জাতীয় পদার্থ। সিদ্ধ চালের মধ্যে 79% শ্বেতসার, 6% স্নেহ পদার্থ এবং সামান্য পরিমাণ আমিষ ও ভিটামিন, আর থাকে হচ্ছে খনিজ লবণ। আর 100 গ্রাম চালে 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন। খাদ্যের প্রকৃতি বলতে বোঝায় এটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য, তাকে বোঝায়। দেখো, মিশ্র খাদ্য একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে শুধুমাত্র একটি উপাদান থাকে, যেমন চিনি, গ্লুকোজ। এতে শর্করা ছাড়া অন্য কোনো উপাদান থাকে না। তো দেখো, আমাদের কোনো খাদ্যের পুষ্টিগুণ যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে আমাদের সেটা কি খাদ্যের প্রকৃতি জানতে হবে। আর খাদ্যের প্রকৃতি কাকে বলে, এই খাদ্যটা কি মিশ্র খাদ্য নাকি বিশুদ্ধ খাদ্য, ওইটা আমাদের জানতে হবে। মিশ্র খাদ্য হলো একের অধিক পুষ্টি উপাদান যেই খাদ্যে বিদ্যমান, ওইটাই হচ্ছে তোমাদের মিশ্র খাদ্য। আর মিশ্র খাদ্যের কয়েকটা উদাহরণ হলো দুধ, ডিম, খিচুড়ি। এগুলোর মধ্যে একের অধিক পুষ্টি উপাদান কিন্তু বিদ্যমান। আর বিশুদ্ধ যে খাদ্য, ওইটা হচ্ছে একটি উপাদান থাকবে, ওইটাই হচ্ছে তোমার বিশুদ্ধ খাদ্য। যেমন চিনি, গ্লুকোজ, এগুলোর মধ্যে কিন্তু একটি মাত্র উপাদান থাকে। তো এই কারণে হচ্ছে চিনি আর গ্লুকোজ বিশুদ্ধ পদার্থ। আমাদের এই বিশুদ্ধ পদার্থ আর মিশ্র পদার্থ জানতে হবে, কারণ এটা হচ্ছে খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা যায় এই দুটো জানলে। আর খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানলে আমরা ওই খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আলোচনা করেছে খাদ্য উপাদান। খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। কেবলমাত্র একটি উপাদান দিয়ে গঠিত এমন খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম। যে উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত, আর এই রাসায়নিক উপাদানগুলো যে উপাদানগুলা যে সমন্বয়ে গঠিত, ওই উপাদানগুলোকে বলা হয় খাদ্য উপাদান। তো খাদ্যবস্তুকে খাদ্য উপাদান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, প্রধান 3টা যে ভাগ, এটা আমরা দেখি। প্রথমে হচ্ছে আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন হচ্ছে খাদ্যবস্তুকে উপাদান অনুযায়ী যে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটার একটি ভাগ আমিষ বা প্রোটিন। তো দেখো, আমিষ বা প্রোটিনের কিছু কাজ দেওয়া আছে। আমিষ বা প্রোটিন ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। এছাড়া শর্করা বা শ্বেতসার শক্তি উৎপাদন করে, এবং স্নেহ বা চর্বি তাপ ও শক্তি উৎপাদন করে। দেখো, এগুলোর কাজ এবং নাম তোমাদের মনে রাখতে হবে। আমিষ বা প্রোটিনের কাজ হলো ক্ষয়পূরণ, দেহের যে ক্ষয়পূরণ। ধরো, দেহে কোথাও তোমার কেটে গেল বা একটা জায়গার মধ্যে তুমি আঘাত পেলে, এখান থেকে কিছু মাংস তোমার চলে গেছে। এখন আস্তে আস্তে দেখবা তোমার খাবার, তুমি যদি নিয়মিত খাও, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করো, যেমন মাছ আছে, আমিষ জাতীয় খাদ্য তোমরা গ্রহণ করো, দেখবা আস্তে আস্তে ক্ষয়টা কিন্তু পূরণ হচ্ছে। এবং বৃদ্ধি সাধন, তোমাদের দেহ কিন্তু বৃদ্ধি সাধন যেটা হয় আর কি, দেহ বৃদ্ধি হয় আর দেহ গঠন, এইগুলোও কিন্তু আমিষের মাধ্যমে হয়। আর হচ্ছে শর্করা বা শ্বেতসারের কাজ হলো শক্তি উৎপাদন করে। দিনে আমাদের 60 থেকে 70% শর্করা জাতীয় খাদ্য খাওয়ার কথা বলা হয়েছে। আর এটা কেন বলা হয়েছে? কারণ আমাদের শক্তির প্রয়োজন হয়। তো শক্তি উৎপাদন করে শুধু শর্করা, শ্বেতসার। আর স্নেহ বা চর্বি কি করে? শরীরের তাপ উৎপন্ন করে আর শক্তি উৎপাদন করে। এটা তোমাদের মনে রাখতে হবে, 3টা কাজ খুবই গুরুত্বপূর্ণ। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য হলো তাপ আর শক্তি দুইটা উৎপাদন করে, আর শর্করা বা শ্বেতসার শুধু শক্তি উৎপাদন করে। আর আমিষ বা প্রোটিন ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন আর দেহ গঠন করে। আচ্ছা, এরপর দেখো, এছাড়া অন্যান্য 3 প্রকার উপাদান বিশেষ প্রয়োজন, যথা খাদ্যপ্রাণ বা ভিটামিন, রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়, খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায়
অংশ নেয়। আর পানির কাজ হলো দেহে পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষের অঙ্গাণুগুলোকে ধারণ ও তাপের সমতা রক্ষা করে। দেখো এখানে ওই তিনটা ভাগ ছাড়াও আরো তিন প্রকার উপাদানও এখানে বলা আছে। এগুলো বিশেষ প্রয়োজন। খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন কি করে? আমাদের রোগ প্রতিরোধ করে, শক্তি বৃদ্ধি করে। আর পানির যে কাজ, এটা কিন্তু খুবই সহজ, তোমরা জানো। পানি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দিনে প্রায় অনেকটুকু পানি পান করার জন্য বলা হয়েছে, সম্ভবত 7-8 লিটার হবে। তো পানি কিন্তু শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেহের তাপ নিয়ন্ত্রণ করে, কোষের যে গুণাবলী এটাও নিয়ন্ত্রণ করে, আর দেহে পানির সমতা রক্ষা করে। আর বিভিন্ন আরও কাজ রয়েছে পানির। পানি খেলে মস্তিষ্কের মধ্যে কিছু কাজ যদি তুমি করো, দেখো, ধরো পড়ার আগে তুমি পানি খেয়ে নিলা, তারপর তুমি পড়ায় বসলা, বা পড়া যখন তুমি টেবিলে বসবা তখন যদি তুমি পানি পান করো, তাহলে দেখবা তোমার ব্রেনটা একটু ভালো করে কাজ করতেছে। তো পানি কি করে? কোষগুলোকে আরও ভালো করে সচল করে, তো গুণাবলী রক্ষা করে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা পড়ব পার্ট 2 ও 3, শর্করা ও আমিষ। এই অংশে আমরা শর্করা আর আমিষ, শর্করার অপর নাম হলো শ্বেতসার আর আমিষের অপর নাম হলো প্রোটিন। আমরা শ্বেতসার বা শর্করা আর প্রোটিন বা আমিষ সম্পর্কে জানবো। তো প্রথমে শর্করা বা শ্বেতসার। আমরা নাস্তায় রুটি, মুড়ি, চিড়া, পাউরুটি ইত্যাদি খাই। এগুলো শর্করা জাতীয় খাদ্য। শর্করা শক্তি উৎপাদনকারী খাদ্য। আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে। শর্করা সহজেই পাওয়া যায় শর্করা, এবং সব শর্করাই কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই দেখো, শর্করা কোন কোন মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তো এই তিনটা মৌলিক যে উপাদান, ওইগুলোর সমন্বয়ে শর্করা গঠিত। আর শর্করা দেহের কর্মক্ষমতা যোগায়। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা, এটাকে তোমাদের মনে রাখতে হবে। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা। রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে সব শর্করাকে 3 ভাগে ভাগ করা হয়। একটি মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হয় মনোস্যাকারাইড, একে সরল শর্করাও বলা হয়। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, একটি মাত্র অণু দিয়ে কোন শর্করা গঠন হয়, তখন তোমরা বলবা মনোস্যাকারাইড। তো আবার প্রশ্ন আসতে পারে, একটি সরল শর্করার নাম লেখো, তখন তোমরা বলবা বা লিখবা মনোস্যাকারাইড। এটা তোমাদের মনে রাখতে হবে। দ্বি শর্করা বা বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয়। মানবদেহের পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহ শুধুমাত্র সরল শর্করা গ্রহণ করতে পারে। এটা আমি একটু আগে বললাম যে মানবদেহ শুধু সরল শর্করা গ্রহণ করতে পারে, অন্যান্য যে শর্করা ওইগুলো গ্রহণ করতে পারে না। সরল শর্করা মানবদেহ গ্রহণ করতে পারে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই তিনটি শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ আর এই তিনটা যে শর্করা রয়েছে, এগুলোর মধ্যে গ্লুকোজ সারা দেহের মধ্যে রক্তের মাধ্যমে কিন্তু পরিবাহিত হতে পারে। আর শর্করা, স্নেহ ও আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষা সহজপাচ্য। দেহে শোষিত হবার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে। 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে। তো মানবদেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। এর পরিমাণ শর্করা 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। দেখো এখানে আসলে কি বলছে, 1 গ্রাম শর্করার মধ্যে 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। আর একজন মানুষের দেহের মধ্যে 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। যদি 1 গ্রাম সমান 4 কিলোক্যালোরি হয়, তাহলে 300 থেকে 400 গ্রাম সমান কত কিলোক্যালোরি হবে? 1200 থেকে 1600 কিলোক্যালোরি, কারণ 3 4 12, এটা কিন্তু তোমরা জানো। আর 4 × 4 কত? 16 হয়। তাহলে 400 × 4 কত হয়? 1600 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। তো এগুলো তোমাদের এমসিকিউ কিন্তু আসবে, এগুলো তোমরা একটু ভালো করে অঙ্কটা করার চেষ্টা করবে যেন ভুল না হয়।
বয়স, দেহের ওজন, উচ্চতা, পরিশ্রমের মাত্রার উপর শর্করার চাহিদা নির্ভর করে। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের 4.6 গ্রাম হয়ে থাকে। অর্থাৎ এখানে কি বলছে, ধরো শর্করার যে চাহিদা ওইটা বলছে কিভাবে তোমরা নির্ণয় করবা শর্করার চাহিদা। আমি কিন্তু পাঠ শুরুর আগে বলছিলাম যে তোমরা এটা নির্ণয় করতে পারবা। তো দেখো, একজন ব্যক্তির যে বয়স, তার প্রতি কেজির ওজনের সাথে আর কি, প্রতি কেজি ওজনের যে শর্করার চাহিদা ওইটা কিন্তু 4.6 গ্রাম হয়ে থাকে। মানে তোমার শরীরের 1 কেজি ওজনের শর্করার চাহিদা হচ্ছে 4.6 গ্রাম। তাহলে তোমার ওজন যদি ধরো 60 কেজি হয়, তাহলে 4.6 ইন্টু বা 60 ইন্টু 4.6, এখন তোমার ওজন যদি 70 কেজি হয় তাহলে 70 ইন্টু 4.6, তোমার ওজন যা আছে তা চেঞ্জ হবে, কিন্তু 4.6 এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ তোমার দেহের প্রতি কেজির জন্য 4.6 গ্রাম শর্করা প্রয়োজন হয়। তো এখানে এই অঙ্ক করে বুঝিয়ে দিছে, তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো। 4.6 দিয়ে তোমরা গুণ দিবা তোমাদের ওজন, তাহলে তোমাদের দেহের জন্য কতটুকু শর্করা প্রয়োজন ওইটা বের হয়ে যাবে। তোমরা এখনই তোমাদের সবার দেহের শর্করা বের করে নাও, ক্লাসটা তোমরা পজ করো এবং তোমাদের দেহের যে শর্করার যে পরিমাণ, কতটুকু শর্করা প্রয়োজন হয় এটা তোমরা বের করে নাও, তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তো এরপর দেখো অভাবজনিত রোগ। এখানে কিসের অভাবজনিত রোগ বলছে? শর্করার অভাবজনিত রোগ, কারণ আমরা একটু আগে শর্করা পড়লাম। আহারে কম বা বেশি শর্করা গ্রহণ উভয়ই দেহের জন্য ক্ষতিকর। শর্করার অভাবে অপুষ্টি দেখা দেয়। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে দেহে বিপাক্রিয়ার সমস্যা সৃষ্টি হয়। রক্তে শর্করার মাত্রা কমে গেলে, আচ্ছা দেখো এই লাইনটা তোমাদের একটু বোঝাই। খাওয়ার সময় কম বা বেশি শর্করা আমরা গ্রহণ উভয়ই দেহের জন্য, আমাদের দেহের জন্য ক্ষতিকর। ধরো তুমি কম শর্করা গ্রহণ করলা, তখন তোমাদের দেহে ক্ষতি হবে। আবার যদি বেশি শর্করা গ্রহণ করে ফেলো, তখনও তোমাদের দেহের জন্য ক্ষতি হবে। আর শর্করার অভাবে অপুষ্টি দেখা দেয়। রক্তে শর্করার পরিমাণ কমে গেলে বিপাক্রিয়া সমস্যা সৃষ্টি হয়। আর রক্তে শর্করার মাত্রা কমে গেলে আরেকটা লক্ষণও দেখা দেয়, হাইপোগ্লাইমিয়ার লক্ষণ দেখা দেয়। হাইপোগ্লাইমিয়ার যে লক্ষণ দেখা দেয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের যে এমসিকিউ ওইটা দেখেছি, ওইটার মধ্যে প্রায় আসে যে হাইপোগ্লাইমিয়া যে লক্ষণটা দেখাতে, ওইটা কিন্তু শর্করার অভাবে যে হাইপোগ্লাইমিয়ার যে লক্ষণ দেখা দেয়, এটা বারবার তোমাদের এমসিকিউর মধ্যে আসতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবা। আর যেমন ক্ষুধা অনুভব করা, হাইপোগ্লাইমিয়ার লক্ষণ কি? ক্ষুধা অনুভব করা, বমি বমি ভাব, অতিরিক্ত ঘামানো, হৃদকম্পন হঠাৎ বেড়ে বা কমে যেতে পারে। তো এটা হচ্ছে হাইপোগ্লাইমিয়ার লক্ষণ। তো আমরা এরপরে দেখব আমিষ বা প্রোটিন। আমিষ আমাদের দেহের গঠন উপাদান। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফারের সমন্বয়ে আমিষ গঠিত। আগেরটাতে আমরা কি পড়ছিলাম? আগের যে শর্করা ওইটার মধ্যে কি নিয়ে গঠিত ছিল? এই দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদান নিয়ে গঠিত হচ্ছিল শর্করা। আর এখন গঠিত হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন এবং সালফারের সমন্বয়ে। এই যে মৌলিক উপাদানগুলো, এগুলোর সমন্বয়ে আমিষ গঠিত বা প্রোটিন গঠিত। আমিষে 16% নাইট্রোজেন থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। আমিষে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 16% নাইট্রোজেন থাকে। পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ। তোমাদের প্রশ্ন আসতে পারে আমিষ কি? তোমরা বলবা আমিষ হলো অ্যামাইনো অ্যাসিডের একটি জটিল যৌগ। পরিপাক প্রক্রিয়া দ্বারা এটি দেহে শোষণ উপযোগী অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এ পর্যন্ত প্রক্রিয়াজাত দ্রব্যে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালা সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি, তেমন 22টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে আমিষের উৎপত্তি ঘটায়। এই কারণে মাছ, মাংস ইত্যাদি খাবারের স্বাদ, গন্ধ, বর্ণের তারতম্য দেখা দেয়। দেখো, আমিষ বা প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগ আমিষ। আর এ পর্যন্ত 22টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে।
তো 22টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে আমিষের উৎপত্তি ঘটায়। আর এই কারণে দেখো 22টা বিভিন্নভাবে মিলিত হয়ে বিভিন্নভাবে আমিষের উৎপত্তি ঘটে। এই কারণেই দেখো আমরা যখন মাছ খাই তখন লাগে একরকম, আবার যখন মাংস খাই তখন কি সেই রকম লাগবে নাকি, তখন লাগবে আরেক রকম। দুধ খেলে কি কারো মাছের মতো লাগে নাকি তোমাদের মাঝে? যদি কারো লাগে তাহলে কমেন্টে জানাও যে আমি যখন দুধ খাই বা দুধ পান করি তখন আমার সেটা মাছের মতো লাগে। তো এরকম করে হওয়ার কথা না আশা করি। তো তো যখন এই 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের কারণে মাছ, মাংস, দুধ এগুলো যত আমিষ জাতীয় খাবার আছে সবগুলার টেস্ট আমাদের বিভিন্ন রকম মনে হয়, আর গন্ধ বলো, স্বাদ বলো, এগুলোর তারতম্য দেখা দেয় বা পার্থক্য দেখা দেয়। তো আসলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো। দেহের দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড দেহে তৈরি হয় না, খাদ্য থেকে এই অ্যামাইনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়। দেখো, দেহ বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেনের সমতা রক্ষার জন্য অ্যামাইনো অ্যাসিড অত্যন্ত প্রয়োজন। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়। আর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো দেহে কিন্তু তৈরি হয় না, খাদ্য উপাদানগুলো থেকে এই অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করতে হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা হয়তো বলতেছো যে আলবি ভাইয়া কি ক্লাস করাচ্ছে, খালি বলতেছে যে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিড তোমরা বুঝলাম না। তোমরা হয়তো আমাকে মনে মনে কি বলতেছো আল্লাহ জানে। আচ্ছা, তবুও আমি বলি, আমি এতক্ষণ হয়তো আমি বলতে মনে নাই, তোমাদেরকে বলি অ্যামাইনো অ্যাসিডটা আসলে কি। প্রোটিন বা যে আমিষ, ওই আমিষের উপাদানগুলোকে ভেঙে যে অ্যাসিড পাওয়া যায় তাকে অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রোটিন বা আমিষের যে উপাদানগুলোকে, এগুলো আমরা ভাঙলে যে আমরা উপাদানগুলো পাই ওইটাই হচ্ছে আসলে অ্যামাইনো অ্যাসিড। তো 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। তো দেখো, এরপরে আমরা জানছিলাম কি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলা? যেই অ্যামাইনো অ্যাসিডগুলা দেহের বৃদ্ধি ঘটায়, ক্ষয় পূরণ করে, নাইট্রোজেনের সমতা রক্ষার কাজ করে, ওইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কিন্তু আবার ওইগুলো কিন্তু অ্যামাইনো অ্যাসিড না, মানে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড না। কিছু কিছু অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড বলা হয়, অর্থাৎ যে আমরা সাধারণ যেগুলো অ্যামাইনো অ্যাসিড ওইগুলো না। যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মানে এটা কোনো একটা স্পেশাল কিছু বুঝাইছে। দেখো, সাধারণ যে অ্যামাইনো অ্যাসিড ওইটার কাজ কি? দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও নাইট্রোজেন, যেটা আমরা যে আমিষ ওইটার যে কাজ প্রথমে পড়েছিলাম পার্ট শুরুতে একবারে। তো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের কাজ কিন্তু সাধারণ যে অ্যামাইনো অ্যাসিড ওইটার কাজের মতো না। নর্মাল যে অ্যামাইনো অ্যাসিড ওইটার কাজ হচ্ছে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, নাইট্রোজেনের সমতা রক্ষা, এগুলাই হচ্ছে সাধারণ যে অ্যামাইনো অ্যাসিড ওইটার কাজ। তো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে নানা রোগের উপসর্গ দেখা দেয়, যেমন বমি বমি ভাব, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। সব আমিষ দেহে সমান পরিমাণে শোষিত হয় না। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করার পর এর শতকরা 4 ভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয়। আচ্ছা, শতকরা যত ভাগ অন্ত্র থেকে দেহে শোষিত হয় তত ভাগকে সেই আমিষের সহজপাচ্যতার গুণক ধরা হয়। সহজপাচ্যতার উপর আমিষের পুষ্টিমান নির্ভর করে। যে আমিষ শতকরা 100 ভাগই দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণে কাজ করে তার সহজপাচ্যতার গুণক 1। এক্ষেত্রে আমিষ গ্রহণ এবং দেহের ধারণের পরিমাণ সমান। সহজ অর্থে বলতে গেলে যতটুকু আমিষ গ্রহণ করা হয় তার সম্পূর্ণটাই দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে। আর তা না হলে সহজপাচ্যতার গুণক 1 হতে কম। মায়ের দুধ ও ডিমের আমিষের সহজপাচ্যতার গুণক 1, অন্যান্য সব আমিষের সহজপাচ্যতার গুণক 1 থেকে কম। তো দেখো, আমিষের যে সহজপাচ্যতার গুণক ওইটা কিন্তু
যে দুধ আর ডিম ওইটার ক্ষেত্রে সহজ পাচ্যতার গুণক 1, এটা তোমাদের এমসিকিউ খুবই আসবে, এছাড়া অন্য কিছু আসবে না। সহজ পাচ্যতার গুণক কত এটা আসতে পারে, আর সহজ পাচ্যতার গুণক 1 কোন খাদ্য উপাদানে, আমিষের ক্ষেত্রে কোন উপাদানে, এটা আসে এমসিকিউ এর মধ্যে। তখন তোমরা বলবা মায়ের দুধ বা ডিম, যে কোনো যেটা অপশনে দেওয়া থাকবে ওইটা বলবা। আর অন্যান্য সব যত আমিষ আছে ওইগুলো সহজ পাচ্যতার গুণক 1 হতে কম। আচ্ছা দেখো, এরপর আমিষের অভাবজনিত রোগ আমরা দেখব। আমিষের অভাবজনিত রোগ, খাদ্যে পরিমিত প্রয়োজনীয় জৈব আমিষ বা মিশ্র আমিষ না থাকলে শিশুর দেহে আমিষের অভাবজনিত সমস্যার সৃষ্টি হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন ক্ষতিগ্রস্ত হয়, শিশু পুষ্টিহীনতায় ভুগলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়, শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা দেয়। তো আমিষের যে পুষ্টিহীনতা, বা তোমরা বলতে পারো আমিষহীনতা, আমি জানি না শব্দটা হয়েছে কি না, বলে ফেললাম আর কি। তো শিশুদের এই অভাবে শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ হয়। তো দেখো কোয়াশিয়রকর আর মেরাসমাস রোগ, এই দেখো এখানে তোমার দেওয়া আছে, কয়েকটা লক্ষণ দেওয়া আছে, এই যে কয়েকটা লক্ষণ আর মেরাসমাসের লক্ষণ এইগুলো। তো তোমরা দেখো এইগুলো তোমরা কিভাবে মনে রাখবা আমি তোমাদেরকে বলি, তোমরা খুব ইজিলি এটা মনে রাখতে পারবা। তো এই জন্য আমি তোমাদেরকে বলি, কোয়াশিয়রকর যে রোগ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। গাইড যদি তোমরা এমসিকিউ সলভ করো তখন দেখবা এইগুলো অনেক কিছু থাকবে, তখন তোমাদের মাথায় আসতে চাইবে না যে এটা কোন রোগ আর কি প্রভাবে এটা হচ্ছে, মানে কি অভাবে এটা হচ্ছে, তখন তোমরা ওইটাই বলে যাবা। তো তোমরা শুরুতেই মনে রাখবা যে আমিষের অভাবে কোয়াশিয়রকর রোগটা হচ্ছে। আর এই রোগের যে মেইন লক্ষণ আমার মনে হয় ওইটা হচ্ছে পেট বড় হয়ে যায়, এর মাধ্যমে কিন্তু আমি কোয়াশিয়রকর রোগের যে লক্ষণ ওইটা কিন্তু আমি চিনি। আর তোমরাও হয়তো এই যে লক্ষণ এটা তোমরা তোমাদের ফার্স্ট পিরিয়ডের মধ্যে রাখবা, যে পেট বড় হয় এই যে একটা লক্ষণ, এটা শোনার সাথে সাথে তোমরা বলতে পারবা কোয়াশিয়রকর। আর এর সাথে সাথে তোমাদেরকে জানতে হবে শরীরে পানি আসে, তারপর শিশুদের খাওয়ার অরুচি হয়, বেশি শীর্ণ দুর্বল হতে থাকে এবং চামড়ার মসৃণতা, চুলের মসৃণতা, রং নষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে কোয়াশিয়রকর রোগের লক্ষণ। আর মেরাসমাস রোগ, এটা তোমরা কিভাবে মনে রাখবা, মেরাসমাস রোগের ক্ষেত্রে শরীরের ওজন হ্রাস পায়, চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে, শরীর ক্ষীণ অবস্থায় অস্থি চর্মসার হয়, আমিষ ও ক্যালোরি উভয়েরই অভাব ঘটে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তো এইগুলো হচ্ছে মেরাসমাস রোগের লক্ষণ, তোমরা একটু ভালো করে পড়লে বুঝতে পারবা কোয়াশিয়রকর আর মেরাসমাস রোগের যে লক্ষণ ওইটা আর কি। আর দেখো এরপরে আছে স্নেহ পদার্থ। কালারটা আমরা চেঞ্জ করিনি, সবসময় হয়তো এক কালার তোমাদের ভালো নাও লাগতে পারে। তো তোমরা কমেন্ট একটু জানিও যে তোমাদের কোন কালার দিয়ে ক্লাস করতে ভালো লাগে, তো আমি সেই কালার দিয়ে তোমাদেরকে ক্লাস করাবো, ঠিক আছে। তো একে শক্তি উৎপাদনকারী উপাদান বলা হয়, অর্থাৎ স্নেহ পদার্থকে শক্তি উৎপাদনকারী পদার্থ বলা হয়। স্নেহ পদার্থে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। কোন কোন উপাদান বেশি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বনের দহন ক্ষমতা বেশি থাকায় স্নেহ পদার্থের অণু থেকে বেশি তাপশক্তি উৎপাদন হয়। স্নেহ থেকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এর সমন্বয়ে গঠিত একটি যৌগ। স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয়। দেখো আমি রিডিং পড়ে ফেলতেছি সম্পূর্ণ বই, কিন্তু তোমাদের যে বুঝাবো এটাই আমার মনে হচ্ছে না, কারণ এটা একবার ইজি, তোমাদের এখানে না বোঝার তেমন কিছুই নাই। দেখো শক্তি উৎপাদনকারী পদার্থ প্লাস হচ্ছে দেহের তাপ উৎপাদনকারী পদার্থ হচ্ছে স্নেহ পদার্থ। আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কিন্তু স্নেহ পদার্থের মধ্যে থাকে। আর দেখো তাপ শক্তি, কার্বনের যে দহন ক্ষমতা বেশি থাকায় স্নেহ পদার্থের অণু থেকে বেশি তাপ শক্তি উৎপাদন করা হয়, এই জন্য স্নেহ পদার্থ থেকে আমরা তাপ শক্তি উৎপাদন করতে পারি। স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এই দুইটার সমন্বয়ে গঠিত একটি যৌগ। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ইকুয়াল টু স্নেহ পদার্থ, তোমরা এইভাবে মনে রাখতে পারো। তো এটা কোথায় কিভাবে শোষিত হয়? ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয়। আর স্নেহ পদার্থে 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়।
চর্বি জাতীয় অ্যাসিড দুই প্রকার, যথা অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আর হচ্ছে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। দেহে যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়, তবে যকৃতের চর্বি জাতীয় অ্যাসিড তৈরির ক্ষমতা অত্যন্ত কম। অন্যদিকে কিছু কিছু চর্বি জাতীয় অ্যাসিড আছে যা দেহের জন্য অত্যাবশ্যক। এগুলো প্রধানত উদ্ভিদ তেলে পাওয়া যায়। খাদ্যে স্নেহ পদার্থের পরিমাণ দ্বারা এর উপকারিতা যাচাই করা যায় না। যে স্নেহ জাতীয় খাদ্যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তা বেশি উপকারী। দেখো, অসম্পৃক্ত যে চর্বি অ্যাসিড আর সম্পৃক্ত চর্বি অ্যাসিড, এই দুইটাই হচ্ছে চর্বি জাতীয় অ্যাসিডের প্রকার। আর আরেকটা ইম্পর্টেন্ট লাইন হলো, দেহে যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়। কোথায় চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে এমসিকিউ এর মধ্যে। তখন তোমরা লিখবা যে এটা যকৃতের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ চর্বি জাতীয় সকল অ্যাসিড যকৃতের মাধ্যমে তৈরি হয়। আর যে স্নেহ জাতীয় খাদ্যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে সেটি বেশি উপকারী। যেমন বলতে পারো সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ভুট্টার তেল, এগুলো হচ্ছে অসম্পৃক্ত চর্বি জাতীয় উপাদান এর উদাহরণ। এইসব তেল দিয়ে তৈরি খাবার উৎকৃষ্টতর স্নেহ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত, যেমন মেয়োনিজ, সালাদ ড্রেসিং, কাসুন্দি, তেলের আচার ইত্যাদি উৎকৃষ্টতর স্নেহ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। যেসব খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তাকে সেই সকল খাদ্যগুলোকে স্নেহবহুল খাদ্য বলা হয়। অর্থাৎ সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আর অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডের তোমরা কীভাবে মনে রাখবা, সম্পৃক্ত যে চর্বি জাতীয় অ্যাসিড ওইগুলোকে বলা হয় স্নেহবহুল খাদ্য, আর অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি উপকারী। এইভাবে তোমরা মনে রাখতে পারো, যে সকল স্নেহ জাতীয় খাদ্যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি আছে ওইগুলোই উপকারী বেশি, যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল। তো এই দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে কিন্তু তোমরা মনে রাখতে পারো যে কোনটা অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আর কোনটা সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, এবং সেগুলোর উদাহরণ দিতে পারবা। দেখো সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডের কিছু উদাহরণ: মাংস, মাখন, পনির, ডালডা, চকলেট, বাদাম ইত্যাদি। পুষ্টিবিজ্ঞানীদের মতে দৈনিক মোট শক্তির 20-30% শক্তি স্নেহ থেকে পাওয়া যায়। দৈনিক আহার যে এমন স্নেহযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যা অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিড যোগাতে পারে এবং ভিটামিন দ্রবণে সক্ষম হয়। পুষ্টিবিজ্ঞানীরা এই গবেষণা করেছেন যে একজন ব্যক্তির প্রতিদিন বা তোমরা বলতে পারো রেগুলার তাদের 20-30% শক্তি স্নেহ থেকে পাওয়া যায়। স্নেহ থেকে তারা 20-30% শক্তি কিন্তু পাচ্ছে। আর দেখো, খাদ্যে স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয়, ফলে ভিটামিনের অভাবজনিত রোগও দেখা যায়, যেমন ত্বক শুষ্ক ও খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট করে। অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয়, বয়স্কদের চর্মরোগের প্রতিরোধের ক্ষমতা কমে যায়। দেখো, আমি তোমাদেরকে বলি, এইটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অন্যান্য লাইনগুলো তেমন ইম্পর্টেন্ট না হলেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কিসের অভাবে শিশুদের একজিমা রোগ হয়, বা এটাও আসতে পারে যে বয়স্কদের চর্মরোগের প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তখন তোমরা বলবা যে অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে এগুলার সংক্রমণ হয় আর কি। তো এটা তোমাদের ইম্পর্টেন্ট। যে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট এটা আমি বারবার রিপিট করছি, সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। তো আমি চাইছি না যে তোমাদের যে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেই লাইনগুলাই বারবার রিপিট করছি, কারণ আমি তোমাদের যে এমসিকিউ ওইগুলো আমি দেখেছি, সৃজনশীল দেখেছি। তো যেটা ইম্পর্টেন্ট বেশি না ওইটা চাচ্ছি না আমি যে বারবার তোমাদের মাথার মধ্যে সেটা আমি আর জটলা করতে চাচ্ছি না। তো তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটা আমি বারবার বলছি, কারণ আমি তোমাদের যে সকল এমসিকিউ প্লাস সৃজনশীল যেগুলো ওইগুলো আমি দেখেছি। তো দেখো, খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি। এই যে খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি, শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ খাদ্যের এই তিনটি উপাদান থেকে দেহে তাপ উৎপন্ন হয়। এই তাপ আমাদের দেহে কাজ করার শক্তি যোগায়।
কোনো খাদ্যে পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য শর্করা, আমিষ ও চর্বির ক্যালোরি মূল্য বের করতে হয়। দেখো আস্তে আস্তে তারা পয়েন্টে আসতেছে। এতক্ষণ এইটুকু বলে তারা একটা পয়েন্টে আসলো যে কোনো খাদ্যে পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য শর্করা, আমিষ ও চর্বির ক্যালোরি মূল্য বের করতে হয়। এই ক্ষেত্রে ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসাব করতে হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি। দেখো এটা আমি এমসিকিউ পেয়েছি যে কোন খাদ্যের জন্য, খাদ্য উপাদানের জন্য ক্যালোরি মূল্য সবসময় শূন্য হিসাবে ধরতে হয়। এটা এমসিকিউ আসে। কোন তো আসে না, শুধু আসে যে কোন খাদ্যের জন্য। কারণ এমসিকিউতে একাধিক উত্তর, আবার যখন একাধিক উত্তর আসে তখন কিন্তু একাধিকগুলো আসে। তখন দেখো ভিটামিন, খনিজ লবণ এবং পানি এগুলোর ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসাব করতে হবে আর কি, যখন তোমরা ক্যালোরি মূল্য নির্ণয় করবা। তো এই তিনটা উপাদানকে সবসময় ক্যালোরি মূল্য শূন্য ধরতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আমাদের দেহের ভিতর খাদ্য পরিপাক, শ্বসন, রক্ত সংবহন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত। বিপাক যে ক্রিয়া ওইটার মধ্যে পরিপাক, শ্বসন, রক্ত সংবহন, যে রক্ত চলাচল হচ্ছে বিভিন্ন জায়গায় সংবহন হচ্ছে, ওইটার কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত। বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে, এটা তোমাদের মনে রাখতে হবে। বিপাক ক্রিয়া যে হচ্ছে, আসলে বিপাক ক্রিয়াটা যে হচ্ছে, অর্থাৎ পরিপাক, শ্বসন, রক্ত সংবহন, যে রক্ত চলাচল হচ্ছে, এইগুলো হচ্ছে বিপাক ক্রিয়ার অন্তর্গত। আর ওই বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে। এরপরে দেখো আরেকটু ইম্পর্টেন্ট বিষয় আছে, খাদ্য থেকে দেহের ভিতরে যে তাপ উৎপন্ন হয় আমরা তা ক্যালোরিতে প্রকাশ করি। তো ক্যালোরিতে আমরা কি প্রকাশ করি? খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হচ্ছে ওই তাপকে আমরা ক্যালোরিতে প্রকাশ করি। আর 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, যে দেখো লেখা আছে 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি। খাদ্যের তাপ শক্তি মাপের একক হলো কিলো ক্যালোরি। দেহের শক্তির চাহিদাও কিলো ক্যালোরিতে নির্ণয় করা হয়। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, তাহলে যদি 10,000 কিলো ক্যালোরি হয়, যদি 10,000 ক্যালোরি হয় তাহলে কত কিলো ক্যালোরি হবে? 10,000 ভাগ, দেখো 1000 ক্যালোরিতে হচ্ছে 1 কিলো ক্যালোরি, তাহলে 2000 ক্যালোরিতে হবে 2 কিলো ক্যালোরি, 10,000 ক্যালোরিতে হবে 10 কিলো ক্যালোরি। তো এইভাবে আসলে হিসাবটা হবে। আবার দেখো তোমাদের এখানে কি বলছে, এখানে বলছে যে এই লাইনটুকু হচ্ছে বিভিন্ন জনের দেহের ক্যালোরি চাহিদা এক রকম নয়। আর আমাদের দেহে শক্তির ব্যয় হয় দুইভাবে, এক দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌল বিপাকে, দুই হচ্ছে পরিশ্রমের কাজে। এই লাইনটা ইম্পর্টেন্ট। আমাদের দেহে শক্তি কয়ভাবে ব্যয় হয়, এটাও আমি এমসিকিউ পেয়েছি, দুইবার আসছে। আমাদের দেহে শক্তি কয়ভাবে ব্যয় হয়, তখন তোমরা লিখবা দুইভাবে। আর যদি এটা ছোট প্রশ্নের মধ্যে আসে তখন তোমরা লিখবে দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌল বিপাকে। আমরা একটু আগে পড়ে আসছি মৌল বিপাক অর্থাৎ বিপাক ক্রিয়া। দেখো মাত্র তোমরা এখানেই পড়ছো যে বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে। আর বিপাক ক্রিয়াটা আসলে কি, তোমার দেখো পরিবহন হচ্ছে, রক্ত সংবহন, শ্বসন, এগুলা বিপাক ক্রিয়ার অন্তর্গত হচ্ছে। এটাই হচ্ছে আসলে বিপাক ক্রিয়া। আর যে বিপাক ক্রিয়া যে সম্পাদন হয় ওটা মানে বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তিটা প্রয়োজন ওইটা হচ্ছে মৌল বিপাক। আর দেহের অভ্যন্তরীণ কাজে শক্তি ব্যয় হয় আর হচ্ছে পরিশ্রমের কাছে। এটা একবার ইজি, তোমার পরিশ্রম করতেছো তখন তোমার শক্তি দরকার, আর দেহের ভিতরে তোমার যা কাজ হচ্ছে ওইটার জন্য শক্তি দরকার। কিন্তু ওইটা তো তুমি আর নিজে নিজে করছো না, এটা তো অটোমেটিক হচ্ছে। আর পরিশ্রম তুমি নিজে নিজে করতেছো, তুমি সারাদিন প্রাইভেটে যাচ্ছ, কোচিংয়ে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, বিভিন্ন কাজ করতেছো, বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন কিছু তুলতেছো, উঠাইতেছো, উপরে নামাইতেছো, এগুলোই হচ্ছে, বা বিভিন্ন সিঁড়ি দিয়ে নামতেছো, উঠতেছো, তো তোমার এটা হচ্ছে তোমাদের পরিশ্রমের কাজ। আর দেহের ভিতরের যে কাজ ওইটা হচ্ছে মৌল বিপাক। তো এই দুইভাবে শক্তি ব্যয় হয়। আচ্ছা, প্রতিদিন কার কত ক্যালোরি তাপ শক্তি প্রয়োজন তা নির্ভর করে প্রধানত বয়স, দৈহিক উচ্চতা এবং দৈহিক ওজনের উপর। এইটাও তোমাদের ইম্পর্টেন্ট লাইন। তো দেহের উচ্চতা, বয়স আর ওজনের উপর হচ্ছে নির্ভর করে কার কত ক্যালোরি তাপ শক্তি প্রয়োজন। দেখো এখানে একটা চার্ট দিছে, বয়স, তারপরে গড় ওজন, গড় শক্তি, এগুলো আর কি দিছে এখানে। তো এটা তোমরা একটু পড়লেই হবে, এটা তোমাদের মুখস্থ করতে হবে না, কারণ চিন্তার কোনো কারণ নেই, এটা তোমরা এইভাবেই বের করতে পারবা। এটা তোমাদের এমসিকিউ এর মধ্যে বা অঙ্কের
তোমার সৃজনশীলের মধ্যে তারা বললেই তুমি এটা বের করতে পারবা, এটা তেমন কঠিন বিষয় না। তো দেখো এইটুকু আর তেমন ইম্পর্টেন্ট নয়, তোমাদেরকে তবু একটু পড়িয়ে দিচ্ছি। একজন লোকের কি পরিমাণ শক্তি দরকার তা আমরা কেমন করে জানতে পারবো? একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তির দরকার তা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে মৌলবিপাক, আমরা একটু আগে পড়লাম মৌলবিপাক, দেহের পরিশ্রম, এটা একটু আগে পড়লাম। আর 3 নাম্বার যেটা হচ্ছে খাদ্যের প্রভাব। একজন ব্যক্তির দৈনিক কি পরিমাণ শক্তির দরকার তা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। মৌলবিপাক অর্থাৎ তোমার দেহের অভ্যন্তরে যে সকল কাজ হচ্ছে, শ্বসন, রক্ত সংবহন, এগুলো হচ্ছে মৌলবিপাক। আর 2 নাম্বার দেহের পরিশ্রম, মাত্রই বললাম যে তুমি সারাদিন স্কুলে যাচ্ছ, কোচিংয়ে যাচ্ছ, প্রাইভেটে যাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠতেছে নামতেছে, বা তুমি হাইটে যাচ্ছ বিভিন্ন জায়গায়, এইগুলো যে দৈহিক পরিশ্রম ওইটাও হচ্ছে নির্ভর করে। আর খাদ্যের প্রভাব এটাও কিন্তু নির্ভর করে তুমি কীরকম খাদ্য খাচ্ছ। তুমি কি শুধু কি তুমি বিভিন্ন প্রকার ফাস্টফুড খাচ্ছ, নাকি সব মিলিয়ে সুষম খাদ্য খাচ্ছ কিনা, এইগুলোও নির্ভর করে। ধরো তুমি শুধু একটা খাদ্য উপাদান খাচ্ছ বা 2টা খাদ্য উপাদান খাচ্ছ, বাকি যেইগুলো আছে ওইগুলো তোমার দেহে নাই, তো তোমার কিন্তু তখন সমস্যা হতে পারে। এটার সামনে আলোচনায় আসবে। ধরো তোমার একটা ভিটামিনের অভাব, তুমি ভিটামিন সি জাতীয় খাদ্য খাচ্ছ না, তখন তোমার একটা রোগ হবে। বা তুমি ভিটামিন এ জাতীয় খাদ্য খাচ্ছ না, কে জাতীয় খাদ্য খাচ্ছ না, ই জাতীয় খাদ্য খাচ্ছ না, তখন তোমার বিভিন্ন সমস্যা হতে পারে। ওইগুলো সামনে আসছে। তো এখানে খাদ্যের প্রভাবও কিন্তু বলছে তারা। তো দৈনিক খাদ্য আমাদের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত। খাদ্য নির্বাচনের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে খাদ্য থেকে দেহ যেন প্রয়োজনীয় পরিমাণ ক্যালোরি পেতে পারে, ভিটামিন, খনিজ লবণ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো যেন এতে থাকে। ভিটামিন থাকতে হবে, খনিজ লবণ আর অন্যান্য যে সকল উপাদানগুলো আছে এগুলো আমাদের খাদ্যে থাকতে হবে। তো এরপরের যে অংশ আছে খাদ্য প্রাণ বা ভিটামিন পার্ট 6 থেকে, আমরা যে পার্ট 6 আমরা আজকে পড়তেছি না, পার্ট 6 আমরা নেক্সট পার্টে পড়বো। ক্লাসটা অনেক লং হয়ে গেছে। নেক্সট পার্টে আমরা পার্ট 6 নিয়ে, এই যে পার্ট 6 থেকে আমরা শুরু করব। এগুলো আর কি বিভিন্ন ভিটামিনের বর্ণনা দেওয়া আছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। দেখো এখানে একটা ছকও দেওয়া আছে, ওইটাও আমরা সলভ করবো ইনশাল্লাহ। সবগুলো আমরা পড়বো সুন্দর করে, এই অধ্যায় আমরা শেষ করব। তো আজকে আমরা অনেক কিছুই পড়লাম। পার্ট 6 আগ পর্যন্ত আমরা বিভিন্ন কিছু জানতে পারলাম। এর মধ্যে তোমাদের ভালো করে আমি যে লাইনগুলো বারবার রিপিট করেছি ওইগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। দেখো তোমরা কিন্তু অনেক কিছু করে ফেলেছো। তো তোমরা যদি এইগুলো তথ্য মাথায় নিতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। দেখো আমরা সহজ পাচ্যতার গুণক, আমিষের গুণক ডিম, তারপরে দেখো এখানে বলা আছে মায়ের দুধ, ডিমের ক্ষেত্রে গুণক 1, অন্যান্য উপাদানের ক্ষেত্রে গুণক হচ্ছে 1-এর কম, এগুলো আমরা জানছি। তারপরে আমিষে 16% নাইট্রোজেন থাকে, তারপরে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে এই পর্যন্ত, এগুলো আমরা জানছি। তারপরে একজন লোকের 300 থেকে 400 গ্রাম শর্করা দেহের মধ্যে জমা থাকতে পারে, আর 1 গ্রাম শর্করা থেকে 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাহলে তোমার দেহ যদি মনে করো 300 গ্রাম শর্করা প্রতিদিন নেয়, তাহলে তোমার কত কিলোক্যালোরি, ধরো 1 গ্রাম শর্করা যদি 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে, তাহলে তোমার শরীরে যদি 350 গ্রাম, বা ধরো তোমার শরীরে যদি 300 গ্রাম শর্করা জমা থাকে, তাহলে তোমার কত কিলোক্যালোরি তাপ উৎপন্ন হবে তোমার শরীর থেকে। তখন এটার উত্তর হবে কি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বলে ফেলছো। এটার উত্তর হবে, দেখো 300 গ্রাম, 1 গ্রাম যদি 4 কিলোক্যালোরি হয়, তাহলে 300 গ্রাম কত হবে, 300 × 4, তাহলে 3 × 4 = 1200। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আসসালাম।